লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা 50। লেখনীতে ফাতেমা ফারিয়াল। ডেমোঘরের মাঝখানে রাখা পুরনো কাঠের টেবিলটার উপরে আহাদ রাজা দুপা তুলে হেলান দিয়ে বসে আছে। চেয়ারটা একটু কাত হয়ে আছে, কিন্তু তাতে তার কোনো আক্ষেপ নেই। মুখে চরম নির্লিপ্ত ভাব, যেন চারপাশে কি হচ্ছে তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এক হাত আগে হাওয়াই মিঠাইয়ের প্যাকেট খুব মনোযোগ দিয়ে খাচ্ছে সে। দেখে মনে হচ্ছে এটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সে। তার পাশে বিশাল একটা হাওয়াই মিঠাই স্ট্যান্ড, হাতে দাঁড়িয়ে আছে শাহিন। কতগুলো প্যাকেট যে ইতিমধ্যে শেষ হয়ে গেছে তার হিসেব নেই। স্ট্যান্ডটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। একটু সামনে ডেমোঘরের মেঝেতে বুক ডাউন দিয়ে আছে নাদিম এবং শাওন। কিন্তু এটা কোনো তরচারশালা বা যোগব্যায়াম না, এটা শরীর চর্চাও না, এটা আহাদ রাজা দেওয়া শাস্তি। 202 বার ডাউন, এবারও থামা যাবে না। শ্বাস নিতে গিয়ে যদি 1 সেকেন্ড দেরি হয় তাহলে কাউন্ট আবার 0 থেকে শুরু হবে। সবে মাত্র 40টা দিয়েছে, তাতে দুজনের অবস্থা করুন। বুক দুক দুক করে, হাত কাঁপছে, কপাল ভিজে একাকার, হাঁপাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি দম বেরিয়ে যাবে। বাকিটা কারো যেন অসম্ভব ব্যাপার ভাবা, সেটা ওরাও ভালোভাবে বুঝে গেছে। এর মধ্যে ডেমো ঘরে ছোট্টখাটো যত রকমের ডেমো আছে তার বেশিরভাগই তাদের উপর প্রয়োগ করা হয়েছে। কত অনুনয়ন, কত মিনতি, কিছুই যেন আসে যায় না আহাদ রাজার। উল্টো বোনাস হিসেবে শাওনের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে 2টা করে থাপ্পড় খেতে হবে। কারণ খুব সোজা, শাহিনের গালে আহাদ রাজা 2টা থাপ্পড় বসিয়েছে, আর সেটাই সুদে আসলে ফেরত দিয়েছে শাহিন। দুজনের শরীর আরও চলছিল না, প্রায় থেমে যাওয়ার উপক্রম। ঠিক তখন এই ডেমোঘরের নীরবতা ফাটিয়ে গর্জে ওঠে আহাদ, থামলি কেন? এবার কিন্তু স্বাস্থ্য ডাবল করে দিব তোদের। নাদিম হাঁপাতে হাঁপাতে ঘন নিঃশ্বাস নিয়ে কাপা গলায় বলল, ভাই এবারের মতো মাফ করে দেন। শব্দ শাওনের, আমি তো আপনারে কল দিতে গেছিলাম, এই শাওনের বাচ্চা আমারে ফোন নিয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, আমি একদম নির্দোষ, মাসুম নাদান। শাহিন ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, তুমি তো পিটার খাও, কচি খোকা তুমি। পাশ থেকে শাওন ব্যঙ্গাক্ত সুরে ফোঁস করে বলে উঠল, একদম দুধের শিশু, এখনো বোতল ছাড়া ঘুমাই না। এই কথা শুনে নাদিমের মাথায় যেন আগুন ধরে গেল। শালা তুই চুপ কর, তোর জন্য আমার এমন হালত। মন চাই তোর একটা উষ্টামেরা নর্দমায় ফালাই দেই। শাওন দাঁত বের করে হাসতেই পাল্টিয়ে বলল, তোর কি মনে হয় আমি বসে বসে তোর উষ্টা খামো? আমিও গোল্লা সুটের মতো করে লাথি দিয়া উগান্ডা পাঠাই দিমো। আমি তোর আফ্রিকার জঙ্গলে নিয়ে ফালামো, আর আমি তোর আফ্রিকার গরুর খামারের গোবরে ডোবামো। শাওন তোরে কিন্তু সত্যি সত্যি লাথি মারমো। সেম টু ইউ। ঠিক তখনই হাত পা নামিয়ে সোজা হয়ে বসে, চোখে ভয়ঙ্কর আগুন। থাপ্পড়ের চেহারার নকশা পাল্টে দিবে এক একটার। চুপ করবি তোরা? তোদের সাহস দেখে আমি অবাক হইতেছি। আমার খেয়ে আমার পরে আমার পেছনে ছুরি মারলি, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি এতদিন, নিমহারাম কতগুলো। আহাদের গর্জনে দুজনেই থেমে গেল। বুঝে গেল এবার সত্যি সীমা ছাড়িয়েছে তারা। আহাদ এমনিতেই ভয়ানক মেজাজে আছে, তার উপর বউ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আবেগের বলে কসম খেয়ে এখন নিজেই গরবেলে আটকে গেছে। আগে জানলে জীবনেও এমন কসম দিত না। শাহিন, আহাদ, কঠিন স্বর। এই দুইকে নিয়ে বরফে থেরাপি দে, ডেমো যেন একটাও বাকি না থাকে, না হলে কিন্তু ওদের জায়গায় তোর হবে। পাশে দাঁড়িয়ে মনে রাখিস। শাহিনের চোখ চকচক করে ওঠে, যেন বিঘ্না মেঘেই বজ্র। না, বরং মেঘনা চাইতেই বৃষ্টি। অনেক দিনের শখ ছিল এই দুই গর্দবকে নিজের মতো করে ডেমো দেওয়া। আজ সেই স্বপ্ন পূরণ। সে লাফিয়ে উঠল, ঠিক আছে ভাই, নো টেনশন, ডু ফুর্তি, আজ দেখব ওদের কুকুর্তি। আপনি যান হাওয়াই মিঠাই খান আর ভাবির রাগ ভাঙান। আহা দীর্ঘশ্বাস ফেলে, তোর ভাবি অনেক রেগে আছে, এত সহজে আল্লাহর বান্দি রাগ ভাঙবে না। শাহিন হালকা হেসে বলল, কি যে বলেন ভাই, আপনার মতো হাওয়াই মিঠাইয়ের মতো একটা জামাই, এই হাওয়াই মিঠাই আর আপনাকে দেখলেই ভাবি রাগ একদম কমে যাবে। মিঠাইয়ের মতো বলছিস? ভুরু উঁচিয়ে তাকালো আহাদ। ভাই, আমি 100% শিওর ভাবি এই হাওয়াই মিঠাই দেখলে গলে যাবে। এই কথায় কিছুটা আশ্বাস পেয়ে আহাদ হাওয়াই মিঠাইয়ের লম্বা স্ট্যান্ড কাঁধে তুলে ডেমোঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে শাহিন বাঁকা হেসে তাকালো নাদিমার শাওনের দিকে। কিছু বোঝার আগে দুজন একসাথে তেড়ে এসে চেঁচিয়ে উঠল, শাহিনের বাচ্চা, তোর একদিন তাও আমাদের যতদিন লাগে। শাহিন সেটা দেখে উল্টো ঘুরে
দৌড় দিল, আর নাদিম শাওন প্রাণপণে তার পিছু ছুটল। ডেমোঘর ভরে উঠল তাদের দৌড়ঝাঁপার চেঁচামেচিতে। ভর দুপুর, সূর্যটা ঠিক মাথার উপরে আছে, অথচ তার তাপটা আজ অদ্ভুতভাবে নিস্তেজ। আকাশ জুড়ে মলিন ধোঁয়াটে মেঘের পাতলা আচ্ছাদন, না কালো না সাদা, ঠিক যেমন নীলের ভেতরে আবেগগুলোর মতো। তীব্র না হয়, আবারও হালকাও না হয়, চাপা পড়ে আছে এক অদ্ভুত ভারী নিস্তবতা। নীলা ধীরে ধীরে বাসার ভেতরে ঢোকে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনের ভেতরে ভাঙা কাচের মতোই যেন লাগছে। মনে হচ্ছে সে ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। বুকের ভেতরটা ফাঁকা, অথচ সেই ফাঁকাটা অসহনীয়ভাবে ভারী। তাকে দেখেই ছুটে এলো পরিচিকা রেশমা, চোখে মুখে স্বাভাবিক চিন্তার ছাপ। কি হয়েছে নীলামা, তুমি এত তাড়াতাড়ি চলে আইলা কেন? তোমার কি শরীর খারাপ? রেশমার কণ্ঠে দুশ্চিন্তা। নীলা কোনো উত্তর দিল না। একবার চারপাশে তাকালো। এই বিশাল বাড়ি, চকচকে আসবার, দামি সাজসজ্জা, সবকিছু, শুধু মানুষ নেই। গলা পরিষ্কার করে বলল, না খালা, আপনি ক্লান্ত হবেন না, আমি আর ক্লাস ছিল না তাই চলে এসেছি। পাপ্পা আসে নাই? প্রশ্নটা শুনে রেশমার মুখের হাসিটা মইলে গেল। প্রতিদিন একই প্রশ্ন আর প্রতিদিন একই উত্তর। তার বুকের ভেতরটা কেমন খসখস করে ওঠে। জীবনে কত রকম মানুষ দেখেছে সে, টাকার পাহাড় ঘরে, কিন্তু সন্তানের দিকে তাকানোর সময় নেই। সেই সন্তানরা হয়তো অবাধ্য, উগ্র, নয়তো নিষ্ঠুর হয়, অথচ নীলাম সম্পূর্ণ আলাদা, শুভ্র, সুশীল, নীরব। একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করছে, যেন সে অদৃশ্য কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। রেশমা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, না মা, আসে নাই। তবে আজ সাহেব কল দিছিল, তোমারে না কি কল দিছিল, কিন্তু পাই নাই, তাই বাসার লাইনে ফোন দিয়া কথা জিগাইছে তোমার। নীলা ক্ষীণ হাসলো, হাসিটা হাসার মতো নয়, ভাঙা কাচের ওপর আছড়ে পড়লো যেন। আর আম্মা? রেশমা একটু থেমে বলল, মেম সাহেব কইছেন হ্যাঁ রাইতে আরও 6-7 দিন লাগবো, মেলা ব্যস্ত, কোন ফ্যাশনে শো আছে নাকি এসব কইল। ঠিক আছে খালাম। নীলার কণ্ঠে যেন অভিমান নেই, শুধু ক্লান্তি। আমি উপরে গেলাম, কিছু লাগলে ডাকবেন। আচ্ছা মা। নীলা সিঁড়ি ভেঙে নিচে থেকে ওপরে উঠতে চলে গেল। দরজাটা বন্ধ করতে যেন চারপাশটা আরো নিস্তব্ধ হয়ে গেল। ব্যাগটা বিছানায় ছুঁড়ে দিয়ে সে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সাদা শার্টটা কেমন যেন চেপে ধরেছে তাকে। বুকে ভর করে দীর্ঘ শ্বাস ফেলে, চোখের কোণে জমে থাকা অশ্রুকণা ধরে রাখতে পারল না। কাপা হাতে ফোন তুলে ডায়াল করলো। রিং হওয়ার কিছুক্ষণের মধ্যে কল রিসিভ হয়। পাপ্পা? কথাটা শেষ করতে পারল না নীলা। ওপাশ থেকে ভেসে এলো খায়রুল সাহেবের গম্ভীর অথচ চিন্তিত কণ্ঠস্বর। কি হয়েছে মা, কোথায় গিয়েছিলে? আমি তোমায় কল দিয়েছিলাম, পেলাম না। রেশমা বলল তুমি নাকি আজকাল ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। কি হয়েছে বাবু? এতটুকুতেই বেঁধে গেল যেন। নীলা জমে থাকা আবেগ একটু আছড়ে পড়ে। পাপা, হু করে কেঁদে উঠল সে। আমি আর পারছি না পাপা, পারছি না। এতটা অসহায় কেন আমায় মনে হচ্ছে? আমার জীবনে যদি কোনো মূল্যই না থাকে তোমাদের কাছে, তাহলে কেন আমায় পৃথিবীতে আনলে? আমি তো আসতে চাইনি, আমি তো আর থাকতে চাই না এই পৃথিবীতে। এই অসীম আকাশের নিচে আমার কেউ নেই পাপ্পা, কেউ নেই। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না। চারদিকে শুধু অন্ধকার লাগে, সব বিষাদময়। আমাকে আশ্বাস দেওয়ার কেউ নেই, কেউ আমার মাথায় হাত বুলিয়ে বলে না, মা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। নীলা কেঁদেই যাচ্ছে, তার কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ঘড়ির কাঁটা গুনে গুনে তোমাদের জন্য অপেক্ষা করি পাপ্পা, কিন্তু দিন শেষে তোমরা কেউ আসো না, না মাম্মা, না তুমি। আমি ক্লান্ত পাপ্পা, এই একাকিত্ব আমি আর বহন করতে পারছি না। আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, একটু শান্তি চাই। আমার তোমার কোলে মাথা রাখতে চাই, একটু সান্ত্বনা চাই। মেয়ের কান্না শুনে খায়রুল সাহেবের বুক যেন কেঁপে উঠল। মনে হলো কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে, কথা বেরোচ্ছে না। এতদিনের অপরাধবোধ এই মুহূর্তে আছড়ে পড়ল তার ওপর। তিনি মেয়েকে ভালোবাসেন, ভীষণভাবে ভালোবাসেন, সময় দিতে চায়, কিন্তু কাজ আর পরিস্থিতি আর নিজের জীবনের জটিলতা তাকে যেন সময় দিতে দেয় না। স্ত্রী নীলুফার সঙ্গে বিচ্ছেদ 3 মাস হয়ে গেছে। বিষয়টা নীলার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। কেনই বা বিচ্ছেদ হবে না? টাকা পয়সার অভাব নেই, কিন্তু নীলুফার কাছে কাজ, সাফল্য, দাপট, সবকিছু মেয়ের আগে। এই নিয়ে ঝড়গা তর্ক, অবশেষে বিচ্ছেদ। শুধু এই তর্কই ছিল, নীলাকে কিছু জানানো যাবে না, এটা তাদের শর্ত। কম্পমান গলায় খায়রুল সাহেব বলেন, নীলা শোনো মা আমার, তুমি শান্ত হও, একটু শান্ত হও কেমন? আমি আমি আজ রাতের ফ্লাইটে চলে আসব। এখন থেকে তোমাকে আর একা থাকতে হবে না। নীলা আমার ছোট্ট বাবু। নীলা, নীলামা 3 বার ডাকলেন, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এলো না। কান্নার শব্দটাও নেই, না শব্দের শ্বাস।
এই শব্দটা খায়রুল সাহেবকে আঁতকে উঠালেন। নীলা বাবু, তুমি কি পাপার কথা শুনতে পাচ্ছ? কোনো উত্তর এলো না। হাত কাঁপতে লাগলো তার। দ্রুত কল কেটে বাসায় ল্যান্ডলাইনে ফোন দিলেন। রেশমা ধরতে তিনি প্রায় চিৎকার করে বললেন, রেশমা তাড়াতাড়ি উপরে যাও, এখনই। দেখো নীলার কি হয়েছে, ও কথা বলছে না। ওকে দেখে রাখো রেশমা, আমি আসছি, যত দ্রুত সম্ভব আমি আসছি। ফোন রেখে রেশমা ঝড়ের বেগে সিঁড়ি ভেঙে উপরে গেল। এই তো একটু আগে নীলা ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হয়ে গেল?